হুম। আজকে ফার্মাকোগনোসি সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। ফার্মাকোগনোসি মানে ভেষজ বিজ্ঞান। পরীক্ষা চলে এসেছে কাছাকাছি, যেগুলো ইন জেনারেলি পরীক্ষায় আসে সেগুলো সম্পর্কে অল্প একটু আলোচনা করতে হবে। যেমন ফোক মেডিসিন কাকে বলে প্রশ্ন আসে। ফোক মেডিসিন কিছু না, ফোক সঙ্গীত যেরকম হয়, যেমন বিভিন্ন এলাকার বাউল গান, বিভিন্ন রকম গান ফান আছে, যেরকম মানে লোকাল যেটা আর কি, সেই এথনোবোটানির এই পোর্শনটা বিভিন্ন এরিয়াতে বিভিন্ন লোক বিভিন্ন গাছের কিছু কিছু পার্টসকে কিছু রোগের এগেনস্টে ইউজ করে। খুব সহজ কথা, তুলসী কিভাবে ইউজ করে, নিম কিভাবে ইউজ করে, কোনো এলাকায় দাঁত মাজে, কোনো এলাকায় বেটে খায়, এইভাবে এই রোগের এগেনস্টে এই কাজ করে। এই যে ডেটাগুলো সংগ্রহ করা হয়, এইটাই হচ্ছে কি ফোক মেডিসিন নামে আসে। মেনলি বলা হয় যে বিভিন্ন জায়গার আদি বাসিন্দা যারা আছেন তারা ওই এলাকার কোন কোন গাছের উপর ডিপেন্ড করে কি কি অসুখ সারান সেগুলোর ইনফরমেশন জোগাড় করা হয়। তো এটা একটা ফোক মেডিসিন। কি বোঝা গেল? স্থানীয় মানুষরা কিভাবে গাছের কোন কোন অংশ ইউজ করে কোন কোন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন বা রোগ সারিয়ে তোলেন, সেই ধরনের মেডিসিন। অ্যান্টিবায়োটিক আবিষ্কার, এলোপ্যাথি, এইগুলোর তো কিছুদিন আগের, তার আগে তো হাজার বছর ধরে লোকে কিসের উপর ডিপেন্ড করে বাঁচতো? এই ফোক মেডিসিনের উপর ডিপেন্ড করেই বাঁচতো। আচ্ছা, সেটা গেল। ড্রাগ আর ক্রুড ড্রাগ ব্যাপারটা কি? ক্রুড ড্রাগ মানে হচ্ছে মানে পেট্রোলিয়াম আর পেট্রোল। পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হচ্ছে মাটির নিচ থেকে চটচটে কালো তরল একটা তোলা হচ্ছে, যেটা দেশলাই মারলে জ্বলবে। এবার সেখান থেকে পিউরিফাই করা হচ্ছে, কেরোসিন, ডিজেল, পেট্রোল, ন্যাপথা, অনেক কিছু জিনিসপত্র বেরোচ্ছে। তাহলে পেট্রোল আর পেট্রোলিয়ামের পার্থক্য যেরকম, ড্রাগ ক্রুড ড্রাগের পার্থক্য তাই। ক্রুড ড্রাগ মানে একটা বার্ক, ধরো হরিতকি, হরিতকিকে এই যে বার্কটা, পুরো ছালটা যেটা আছে সামনে রাখা আছে হরিতকি, এই পুরো ছালটা যেটা, এইটাকে ক্রুড ড্রাগ হিসাবে ইউজ করা হচ্ছে। এবার এর ভিতরে তো 1100টা কেমিক্যাল আছে। সেই কেমিক্যালসকে বিভিন্ন পদ্ধতিতে আলাদা করে এক একটা ড্রাগের নাম দেওয়া হলো, সেটা হচ্ছে ড্রাগ। ব্যাপারটা ক্লিয়ার? গুড। আচ্ছা, আর একটা প্রশ্ন সবসময়ের জন্য আসে, সেটা হচ্ছে অর্গানোলেকট্রিক ইভ্যালুয়েশন অফ ড্রাগ। অর্গানোলেকট্রিক ইভ্যালুয়েশন অ্যাকচুয়ালি এই ড্রাগের মূল্যায়ন মানে ইভেন মেটেরিয়ালসটা বড় বাজার থেকে প্রচুর তুমি গুঁড়ো কিনে নিয়ে চলে এলে, গুঁড়ো কিনে নিয়ে চলে আসার পরে এখন নিমের সাথে নিম পাতাটা না একটু কম দাম না হয় পাওয়া গেলো, বেশ কিছু দামি ড্রাগ আছে, দামি গাছের অংশ আছে, যেগুলো খুব সহজভাবে উদাহরণ দিলে চন্দন গাছ। এখন অরিজিনালি চন্দন গাছের কি পাবে? গন্ধ পাবে। অ্যাকচুয়ালি চন্দন গাছের রুট পার্শ্ববর্তী যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছের রুটের ভিতরে নিজের রুট পেনিট্রেট করে এবং তা সেই গাছ থেকে খাবার সংগ্রহ করে, অল্প হলেও খাবার নেয়। তার মানে কি হলো, গোটা 2-3 চন্দন গাছ যেখানে দাঁড়িয়ে আছে তার পার্শ্ববর্তী খিরিস গাছের মতো গাছও যদি এক গাদা থাকে, তারাও কম বেশি চন্দন গাছের গন্ধে ভরপুর করবে। তাহলে চন্দন গাছের ডাল বলে, কাঠ বলে যেটা বিক্রি হচ্ছে বাজারে, সবই একই রকম পালিশ করে বিক্রি করা হচ্ছে, দিয়ে স্টিকার মারা আছে তুমি গন্ধ শুকবে, এই তো চন্দনের গন্ধ পাওয়া যাচ্ছে, তাহলে অসুবিধা নেই, তুমি কিনলে চলে এলে। কিন্তু ওটা দেখা যাবে ওর পাশে একটা খিরিস গাছ ছিল, তার ডালটা। এই যে অশুদ্ধিটা চলছে, তো এই অশুদ্ধিটা বিভিন্ন পদ্ধতিতে চেক করা হয়। ওষুধ তৈরি হবে তো, চন্দন গাছটা না হয় সেও ওষুধ তৈরি হয়, যদিও কীরকম ভৌত, রাসায়নিক, জৈবিক, আণুবীক্ষণিক এবং অর্গানোলেকট্রিক। অ্যাকচুয়ালি ফার্মাকোপিয়ার বিভিন্ন অথেন্টিক মনোগ্রাফ থেকে যে ইনফরমেশনগুলো লোড করা আছে সেই ইনফরমেশনে মেলানো হয়, মিলিয়ে তার থেকে কোনটা স্যাম্পেলটা বিশুদ্ধ কোনটা বিশুদ্ধ নয় সেটা আলাদা করা হয়। বিশুদ্ধ ইন দ্য সেন্স হচ্ছে ওর সাথে এটার সাথে সেটা মেশানো নেই আর কি। মানে ধরো রান্নার জন্য দারুচিনি লাগবে, তার দারুচিনির দাম একটু ভালোই দাম আছে, কি লবঙ্গ লাগবে, ওর গুঁড়া তোমাকে দেওয়া হলো, গরম মশলার গুঁড়া। এবার দেখা যাবে যে ওর সঙ্গে হাবি জাবি কাঠ গুঁড়া করে মিশিয়ে দেওয়া হলো, সবটাই একটু অল্পর সাথে সবটা মিশিয়ে দিলে পুরোটাই যে গন্ধ লাগবে। এবার তুমি বিক্রি হয়ে যাচ্ছে, ওর লোক কিনছে। জিরে গুঁড়ার সাথে একটা অন্য কিছু গুঁড়ো মিশিয়ে দেওয়া হলো,
হলুদ গুঁড়ার সাথে আটা গুঁড়া মিশিয়ে দেওয়া হলো, এইসব যে চলছে, তো এইগুলো থেকে ওটা ওই সব জিনিস স্পাইসের ক্ষেত্রে হচ্ছে। এখন কথা হচ্ছে মেডিসিনাল দিক থেকে এও তাই, অর্গানোলেকট্রিক ইভ্যালুয়েশন অফ ড্রাগের মধ্যে এগুলোও কিন্তু পড়বে। যাই হোক, তো ওই যে আলাদা করার যে পদ্ধতিগুলো আছে সেইগুলোর মধ্যে মেইনলি পড়ে অর্গানোলেকট্রিক ইভ্যালুয়েশন। অর্গানোলেকট্রিক ইভ্যালুয়েশন মানে হচ্ছে তুমি নেড়ে চেড়ে দেখে চেখে বুঝে ভালো করে গন্ধ শুকিয়ে মানে তোমার পঞ্চেন্দ্রিয়র দ্বারা তুমি কিভাবে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে সেইটা। এই তো খুব সহজ। ওর উদাহরণ প্রথম বুঝতে হবে যে কোন গাছের কোন স্যাম্পেলটাকে ওষুধ হিসাবে নেওয়া হয়। তো তেজপাতার মূল তো আর নেওয়া হচ্ছে না, কি কি বলে টার্মিনালিয়া চেগুলা, বয়রা বা ইয়ে হরিদুখি, এইগুলো তো ফলের বাইরের ছালটা নেওয়া হচ্ছে, এই তো গাছের ডালপালা নেওয়া হচ্ছে না। তো যেটা ইউজফুল পার্টস সে ব্যাপারে প্রথম আগে একটা জ্ঞান করে নিতে হবে। যেমন ধরো ফুল, কোনো গাছের ফুল নেওয়া হয়, কার নেওয়া হয়? বিরিয়ানিতে দেওয়া হয় স্যাফরন, তার মানে জাফরান স্যাফরন এগুলোর ফুল নেওয়া হয়। বীজ নেওয়া হচ্ছে, যত দানা শস্য খাই বীজ তো সেগুলো সবই আছে। এছাড়া ওষুধ তৈরি করছে নাক্সভোম, বীজ নেওয়া হয়, ভালো কথা। আচ্ছা, এই যে ছাল, ছাল অর্জুন গাছের ছাল নেওয়া হয়, কুরচি গাছের নেওয়া হয়, সিঙ্কোনার ছাল তো নেওয়াই হয় একদম। তো এদের বৈশিষ্ট্যগুলো আগে জেনে ফেলতে হবে যে অ্যাকচুয়ালি কীরকম কী থাকে। ধরো যদি পাতা নেওয়া হয়, তাহলে পাকুড় পাতা আর অশ্বত্থ পাতা এর ডিফারেন্স কী আছে? একরকম দেখতে। পাকুড় পাতার হচ্ছে ওই লং টিপ অ্যাকিউমিনেট, অশ্বত্থ পাতা বা অ্যাকিউমিনেট মাথাটার দিকটাতে একটা লম্বা সূচের মতো খানিকটা বেরিয়ে এসে একটা প্যাঁচ নিয়ে নিয়েছে, আর পাকুড় পাতাতে সেই জায়গাটা নেই, ডিরেক্ট এন্ড হয়ে গেছে। তাহলে কি হলো? একটা অ্যাকিউট আর একটা অ্যাকিউমিনেট বা লং টিপ অ্যাকিউমিনেট। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা দেখে আলাদা হবে, নাহলে লোক ধোকা খাবে, অশ্বত্থ পাতার জায়গায় পাকুড় পাতা গুছিয়ে দেবে যদি দরকার কম। যাই হোক, তাহলে এই পঞ্চেন্দ্রিয়ের দ্বারা যেগুলো হচ্ছে সেগুলোর সম্বন্ধে মেইনলি বলা হয় কি ড্রাগের আকার আকৃতি। এই ল্যাঙ্গুয়েজটা বারবার ইউজ করতে হবে, কিন্তু তুমি এছাড়া অন্য কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবে? বারবার বলবে ড্রাগ ড্রাগ কথাটা বলে যেতে হবে। ড্রাগের আকার আকৃতি, ড্রাগের বর্ণ, ড্রাগের গন্ধ, ড্রাগের স্বাদ। কি হলো? আকার আকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ। এইবারে এগুলোর প্রত্যেকটা উদাহরণ ভালো করে দিতে হবে। এখানে কি বলা আছে, এইগুলোর তো অনেক কটা খুলে রেখেছি, দেখা যাক এটা কি অর্গানোলেকট্রিক ইভ্যালুয়েশন। আচ্ছা, এটা হচ্ছে মেথডস অফ দ্য ড্রাগ ইভ্যালুয়েশন, ভালো কথা। বায়োলজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, মাইক্রোস্কোপিক প্রপার্টি, আর কি অর্গানোলেপটিক প্রপার্টি। এই অর্গানোলেপটিক প্রপার্টিটা এতক্ষণ আলোচনা হচ্ছে। মাইক্রোস্কোপিক প্রপার্টি এগুলো হচ্ছে দোকানদার বা এমনি তুমি অনেক পুরনো আমলের লোকের কাছে এইসব নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা সম্ভব না। তোমরা যেটা পড়াশোনা করছো বর্তমান দিনে, এবার পরবর্তীকালে তোমরা যখন এগুলোর আরও বিশুদ্ধতা যাচাই করবে, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এই পয়েন্টগুলো কীরকম, কেমিক্যাল প্রপার্টি কেমিক্যাল অ্যানালাইসিস করলেই পাওয়া যাবে, ফিজিক্যাল প্রপার্টি পাওয়া যাবে, বায়োলজিক্যাল প্রপার্টি পাওয়া যাচ্ছে। মাইক্রোস্কোপিক প্রপার্টিটা একটুখানি কোথায় যেন দেখছিলাম, এখানে দেওয়া আছে, কি আছে, দ্য ক্যারেক্টারিস্টিক কি এলিমেন্টস আর লিভ হেয়ার, পাতা তুলে পাতার হেয়ার, প্যারাসাইটিক স্টোমাটা, ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট মানে ইয়ে থাকবে ওই র্যাফাইডস টাইপের জিনিস যেগুলো থাকছে সেগুলো, স্ক্লেরেনকাইমা ফাইবার, মিউসিনোজেনাস সেল, ভিতরে এরকম জেলি সেল। এই যে প্রত্যেকটা দেওয়া আছে, মাইক্রোস্কোপিক চেক হয়ে গেল। এইবার এটা কনফার্মেশন এসে গেল। তাহলে কোনো একটা জিনিসকে স্টাডি করা হচ্ছে যা মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। এবার এটা আগের দিনের কোনো আয়ুর্বেদিক ডাক্তারবাবুকে বা এমনি কবিরাজকে তো আর এইসব জিনিস নিয়ে বলা যাবে না। ওনারা অর্গানোলেপটিক ইভ্যালুয়েশনে যথেষ্ট বেশি গুরুত্ব দেন। নিমের তেতো ঠিক কতটা তেতো, আর জাম গাছের বীজের গুঁড়ার তেতো কতটা তেতো, কি লম্বু গাছ মানে তোমার মেহগনির বীজের গুঁড়ো কতটা তেতো, প্রত্যেকটা তেতোর আলাদা আলাদা তেতো পরিমাণ ওরা জিভে দিলেই বুঝতে পারবেন যে এটা কার সাথে কোনো মেশানো আছে কিনা।
এইটা অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এগুলো তো এমনি ডেটা নিয়ে মোর সাইন্টিফিক্যালি যদিও চেষ্টা করা হচ্ছে এগুলোর একটা উদ্ধার করার জন্য, কিন্তু ডেটা রেডি করা হচ্ছে তার কীরকম আসবে না আসবে। তো অর্গানোলেকটিভ ইভ্যালুয়েশনকে মেন গুরুত্বগুলো হচ্ছে যে বর্ণ, গন্ধ, স্বাদ, আর কোন মেটেরিয়ালসটা দেখতে ঠিক কীরকম হবে। ধরো অনন্তমূল, অনন্তমূল অবশ্যই ছোট ছোট করে যখন আসবে, এবং সরু রোগা আসবে এবং কী হবে, একটু ঢেউ খেলানো হবে, তাহলে পুরো স্ট্রেট বেলনা আকার কিন্তু হবে না, সারসাপিলা বেলনা আকার, এই বেলনা আকার কিন্তু ওভাবে হবে না। ধরো চাকতির মতো হবে, চাকতির মতো কি হবে, নাক্স ভূমিকা, ছোট 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 চাকতির মতো হবে। তো এই যে ব্যাপারটা আসছে, ধরো বচ, বচ কীরকম দেখতে হবে না, আদা যেরকম দেখতে হয় খানিকটা ওরকম হবে, গোল হবে, একটু গায়ে ছোট খাঁজ যুক্ত হবে, আর একটা ভালো ঝাঁঝ থাকবে। এই যে পারফেক্টলি ঝাঁঝ থাকবে লেখা আছে, এইটা কিন্তু শুধু লেখাতে এক্সপ্রেস করা সম্ভব নয়, এটা একটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আসবে। তো যাই হোক, বর্ণ, এই বর্ণ কেন ইম্পর্টেন্ট? বর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো পরীক্ষায় লিখতে হবে, ওইভাবেই লিখতে হবে যে কোনো মেটেরিয়ালস চড়া রোদে শুকানো হয়, কোনো মেটেরিয়ালসকে হালকা ছায়া জায়গাতে অনেক সময় ধরে ধীরে ধীরে শুকানো হয়। এখানে হচ্ছে ঘটনা ডিফারেন্সটা থেকে যাচ্ছে। যদি কোনো মেটেরিয়ালসকে রোদে, তীব্র রোদে দ্রুত শুকানো হয়, তাহলে অনেক কাঁচা মেটেরিয়ালস, অপরিপক্ক কাঁচা মেটেরিয়ালসকে তাড়াতাড়ি করে দ্রুত রোদে শুকাতে গেলে কী হবে, গ্রিন ভাবটা থাকবে না, জ্বলে যাওয়া মতো হয়ে যাবে, সেই মেটেরিয়ালসটা আসবে, তাহলে তার রঙটা কী হলো, কালচে হয়ে গেল, একই মেটেরিয়ালস। আবার ওইটা ছায়া জায়গাতে দীর্ঘদিন ধরে অনেক বড় স্পেসে অল্প অল্প করে শুকালে, শুকনোর পরে দেখা যাবে যে তার সবুজ পোর্শন, গোটাটা সবুজই আছে, শুকনো হয়ে গেছে, এবং মেটেরিয়ালসটা কোনো রকম ফাঙ্গাস বা অন্য কিছু অ্যাটাক করেনি, এবং এটা গুড কোয়ালিটি, দাম বেশি হবে, এবং এটা মেডিসিনাল প্রপার্টি বেশি হবে। এখন কোশ্চেন হচ্ছে যে বেশি হবেই এমন কোনো কথা নয়, যে মেটেরিয়ালসের যে নিয়মে শুকানোর কথা সেই নিয়মটা ফলো হয়েছে কিনা, এখানে কালার কিন্তু অনেকটা, মানে এখানে অনেকটা না, সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গাতে কালার কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার হচ্ছে টাইম, কোন টাইমে কালেক্ট করা হয়েছে। সময়ের আগে তুলে ফেলা হলো হলুদ, সময়ের আগে তুলে ফেলা হলো, তুলে ফেলার পরে কি হবে, সেটা যখন বাজারে আসবে সাদাটে ভাব থাকবে, হলুদের মাথার দিকটা, গোড়ার দিকটা সাদা থাকবে, আর পিছনের দিকে হলুদ ভাব থাকবে একটুখানি। কিন্তু এটা যদি সময় টাইমে যখন পরিপক্ক হবে তখন তোলা হবে, তখন গোটাটাই হলুদ কালার আসবে। এই হাইব্রিড বলা হোক আর যাই বলা হোক, এই সময় একটা ফ্যাক্টর, তাতে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা যেটা থাকছে, সেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা যদি প্রপার না থাকে, তাহলে সেটার দাম কী? মেডিসিনাল ভ্যালুটাই যদি কম থাকে, চেহারায় বড় হয়ে আছে, বাজারে বিক্রি হচ্ছে বেশি দাম, তাই তাড়াতাড়ি করে তোলা হলো, 20 টাকা করে শ লঙ্কা, ঝাল নেই, ছোট ছোট কাঁচা কাঁচা লঙ্কা তুলে ফেলে বিক্রি করা হচ্ছে। কেন না, যখন এই লঙ্কাগুলো বড় হয়ে ঝাল হবে তখন লঙ্কার 100-5 টাকা হয়ে যাবে, ওই আগে তুলে বিক্রি করে দাও। আলটিমেটলি ওটাতে তো গুণাগুণ কোথায়, ওর গুণাগুণ নেই। মেডিসিনাল প্রপার্টির কথা ভাবতে গেলে এইসব জিনিসের ক্ষেত্রে গুণাগুণ তো ইম্পর্টেন্ট ব্যাপার, তাহলে ওর দাম পাওয়া যাবে না। আর এবং যে বা যারা কিনবে তাকে এটা সজাগ হয়ে কিনতে হবে, ঠিক আছে। এইবারে ধরো অর্ডার, ক্যারেক্টারিস্টিক অর্ডার পাওয়া যায় কিছু জিনিসের, যেমন ধরো কথাটাই বলছি, গোবুরা, গোবুরা, আচ্ছা, অ্যানাইসোমেলিস, অ্যানাইসোমেলিস ইন্ডিকাম, আচ্ছা, তারপরে ধরো লেমিসির কটা গাছই হোক, তুলসী, তারপরে তো তুলসীর একটা নির্দিষ্ট গন্ধ আছে, ধরো তুলসী 7-8 রকমের তুলসী আছে, কর্পূর তুলসী আর রাম তুলসী আর রাধা তুলসী, তিনটেকে একসাথে রাখা হলো, এবারে কি হবে, আর বাবুই তুলসী, বাবুই তুলসীটা অনেকটা সাইডাজেনিমেটার মতো ঝাঁঝ থাকবে, রাধা তুলসীর তো আমরা খেয়ে প্র্যাকটিস আছে, ওটা ভালো করে চিনি। কর্পূর তুলসীটার ভিতরে কি থাকবে, পাতা থেকে কর্পূরের গন্ধ আসতে থাকবে। তারপরে আরেকটা কি বললাম, অ্যাকচুয়ালি কর্পূর তুলসী আমাদের এদিকে ভীষণ কমে গেছে, ব্যাংককের দিকে প্রত্যেক মন্দিরের নাকি, যে পুরনো মন্দির টন্দির আছে সেখানে নাকি কর্পূর তুলসীর প্রচুর চাষ হয় এবং এটা ঠাকুরকে দেওয়া হয়। আমাদের এদিকে আগে ছিল, কমে গেছে। যাই হোক, গোবিন্দভোগ চাল,
গোবিন্দভোগ চালের একটা আলাদা গন্ধ আছে, কামিনী আতপের আলাদা গন্ধ আছে। এবার আতপ চালের মধ্যে তার সাথে লাল স্বর্ণের চাল দিয়ে দেওয়া হলো। এবার হাতে এক মুঠো চাল তুলে নিয়ে একটু আলাদা আলাদা করে নিয়ে একটু হালকা করে যদি আলাদা করে একই রকম দেখতেগুলোর একদিকে করে দিয়ে যদি গন্ধ শোকা যায়, তাহলে মেশানো আছে কিনা ধরা পড়বে। তো এইটা হচ্ছে গন্ধ। এই উদাহরণগুলো নিজের মতো করে বই থেকে হোক যেখান থেকে হোক অল্প একটু দেখে নিতে হবে, দেখে নিয়ে কনফার্ম হতে হবে যে এগুলোর কোনটার সাথে কোনটা উদাহরণ দেবো। উদাহরণ ছাড়া কিন্তু এমনি লিখে দিলে আসবে না, নাম্বার হবে না। আর এটা হচ্ছে ড্রাগের স্বাদ, টেস্ট। সব ড্রাগ কি আর খাবো, কোশ্চেন আছে। বেশিরভাগ ড্রাগই খাবো, বিষ ফল তো আর নয় বাবা, ওষুধই তো। ওষুধ তো তৈরি হবে, কাউকে না কাউকে তো খাওয়ানো হবে। হ্যাঁ ঠিক আছে, বেশিরভাগ ড্রাগই টেস্ট করা হবে, তবে একদম সব ড্রাগ নয়। তাহলে এগুলো কি থাকছে না, ধরো কষা ফল মানে হরিতকি খেলাম, আর হরিতকি একটুখানি খাওয়ার পরে জল খেলে মিষ্টি লাগবে। আবার বাবলা গাছের কুঁড়ি, সে একটু খেলাম, খাওয়ার পরে জল খেলাম, মিষ্টি লাগবে। ভালো কথা, দুটোর মিষ্টির কিন্তু একটু তারতম্য আছে। এখন কোশ্চেন হচ্ছে যেটার দাম কম সেটা, যেটার দাম বেশি তার সাথে মিশিয়ে দেওয়া হলো, মিশিয়ে দিয়ে গুঁড়ো করে একরকম ডাস্ট করে দেওয়ার পরে তার খুব একটা ধরার উপায় নেই, মিশিয়ে দেওয়া হলো, মিশিয়ে দেওয়ার পরে বাজারে চলে এলো। এবার এইটাকেই পার্থক্যটা বুঝতে হবে, যেটা পিওর তার টেস্টটা কীরকম, আর ইম্পিউরিটি থাকলে, সঙ্গে কিছু মেশানো থাকলে তার টেস্টটা কতটা ভ্যারি করছে। এটা কোনো মেশিন দিয়ে রিডিং করার কেস নেই। ঝাল কতটা ঝাল লিখে 70% ঝাল, 80% ঝাল, এরকম কোনো কেস নেই তো মার্কেটে। তো যে ফিল করবে সে বুঝতে পারবে যে এর মধ্যে ইম্পিউরিটি আছে কিনা। এটা অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যাই হোক, তো টক, নোনতা, তেতো, মিষ্টি, খারিয়া, যে ধরনের আমাদের যে সমস্ত স্বাদগুলো আছে, এই স্বাদগুলো দিয়েই আমাদের বুঝতে হবে। এখন পিওর মেটেরিয়ালসের সাথে তার সাথে কিছু ভেজাল থাকলে সেটা ডিফারেন্স কি আসছে সেটা যে চেক করছে সে বুঝতে পারবে। যেমন চায়ের টেস্টার, লাখ টাকা মাইনে হয় কিন্তু মাসে চায়ের টেস্টার। 1.5 টাকা কি বলে, এটা যখন 2 টাকা চা ছিল তখনকার গল্প বলছি। খিদিরপুর এইসব এলাকাতে চা কন্টেনারে করে যখন জাহাজে করে আসে তখন ওখানে চায়ের টেস্টার থাকে, মানে টেস্টার, তার অ্যাসিস্ট্যান্ট এরকম করে বেশ কিছু লোকজন থাকে, বড় বড় কোম্পানি। তারা ওই চা, যে চা বাগান থেকে এসছে সেই চা তার এক্সপার্ট টেস্ট করবে। মুশকিল হচ্ছে ওই লাখ টাকা বেতন বটে, ওই এক্সপার্ট একদম নিয়ম মেনে খাবার দাবার খায়। বিড়ি, সিগারেট, মদ এসব একদমই খেতে পাবে না, একদম জেলে থাকার মতো তার সিচুয়েশন। প্রচুর টাকা বেতন, 2 টাকা চা বাজারে দাঁড়িয়ে, 1 ভাঁড় চা 2 টাকা দাম, আর সেই সময়ে এর বেতন হচ্ছে লাখ টাকার উপরে। যে চাটা টেস্ট করবে, এই যে গুঁড়ো চা প্যাকেট করে এলো, কন্টেনার থেকে নামলো, সেই চাটার যে সওদা হবে, বিজনেস হবে, সেই বিজনেসটা ওই চাটার কোয়ালিটি কী আছে সেটা ওই একটা লোকই সে গ্রেডেশন করে দেবে। যা গ্রেডেশন ওখান থেকে হয়ে এসছে। এবার এইখানে যে কিনবে বা যাকে বিক্রি হবে তার প্রত্যেকের উভয় পক্ষের টেস্টার আছে। সেই টেস্টার চাকে নিজেদের মতো করে প্রিপেয়ার করবে, খাবে, খাওয়ার পরে তারা তাদের মালিককে জানাবে যে এর গ্রেডেশন কী হওয়া উচিত, সেই অনুযায়ী দাম ঠিক হবে, আর কন্টেনার ভর্তি চা গুঁড়া হেরাফেরি বিক্রি হবে আর কি। বোঝা যাচ্ছে যে টেস্ট কতটা ভ্যালুয়েবল ব্যাপার। তো এই অর্গানাইজেটিভ ভ্যালুয়েশনের ক্ষেত্রেও খুব ইজি না, খুবই ভ্যালুয়েবল ব্যাপার। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা কি আছে, সেকেন্ডারি মেটাবোলাইটস। এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। সেকেন্ডারি মেটাবোলাইটস, প্রাইমারি মেটাবোলাইটস কি ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম নয়, মানে বলতে চাইছি যে কত কঠিন ব্যাপার নয়, একদম সহজ ব্যাপার। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস হচ্ছে কারা না, তারা অ্যালকোহল তৈরি করছে কোনো একটা ব্যাকটেরিয়া। তাহলে ওটা কি হলো, ব্যাকটেরিয়াটা খাচ্ছে দাচ্ছে একটা প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্টটা খাচ্ছে দাচ্ছে একটা প্রোডাক্ট তৈরি করছে। কিংবা যে কোনো গাছ, আম, জাম, কাঁঠাল যারা আছে তাদের মধ্যে কি পাওয়া যাবে, স্টার্চ পাওয়া যাবে, সেলুলোজ পাওয়া যাবে, কার্বোহাইড্রেট পাওয়া যাবে, ম্যালিক অ্যাসিড, স্যাটিক অ্যাসিড, এইসব জিনিসপত্র পাওয়া যাবে।
এগুলো হচ্ছে কি, এগুলো তার খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো একটা প্রোডাকশন মিন প্রাইমারি মেটাবোলাইট, আর বাই প্রোডাক্ট মিন সেকেন্ডারি মেটাবোলাইট। কিরম বলছে, in contrast secondary metabolites are organic compounds derived from primary metabolites that aid in growth and development of plants but no fundamental role in the maintenance of the life process। কেসটা কি হলো, স্বাভাবিকভাবে টিকে থাকার জন্য এগুলোকে তাকে তৈরি করতে হচ্ছে, কিন্তু যদি আমরা ভালো করে দেখি যে অ্যাকচুয়াল বেঁচে থাকার জন্য কি তাদের ইনভলভমেন্ট আছে, না সেরকম কোনো ইনভলভমেন্ট নেই। ধরো কারোর গাছের ছালে, ধরো অর্জুন গাছের ছালে কিছু কম্পাউন্ড পাওয়া যাচ্ছে, এখন কথা হচ্ছে যে তার কম্পাউন্ডটা এক্সেস মেটেরিয়াল, তার বডিতে রেগুলার বেসিসে দরকার নেই বলে সেগুলো সে তার ছালে ডিপোজিট করছে। আমরা জানি বার্ক কেন খুলে খুলে পড়ে, না তার এক্সক্রিটরি জিনিসপত্র মানে তার রেচনজাত পদার্থ সে গাছের ছালে জমা করে এবং ছাল আস্তে আস্তে খুলে পড়ে যায়। এখন কথা হচ্ছে যে ওর মধ্যেই যে মেটেরিয়ালসটা পাওয়া যাচ্ছে সেই মেটেরিয়ালসটা গাছের তো বাঁচে থাকার জন্য প্রতিদিনের দরকার নয়। হ্যাঁ, কিছু জিনিস অবশ্যই ডিফেন্স মেটেরিয়াল থাকে যেগুলো বিভিন্ন ধরনের ইনফেকশান সারানোর জন্য বা বিভিন্ন ধরনের প্যাথোজেনকে আটকানোর জন্য এরা তৈরি করে। আবার কিছু কিছু জিনিস আছে যেরকম আফটার ইনফেকশান চলে আসে, সেখানে হোস্ট প্যারাসাইট ইন্টারাকশান আমরা যখন ওখানে পড়েছিলাম তখন আমরা দেখেছি যে মেটেরিয়ালসটা গাছটার মধ্যে এমনিতে পাওয়া যায় না, কিন্তু যেই মাত্র প্যাথোজেন আক্রমণ করলো সেই সঙ্গে সঙ্গে ডিফেন্স রেসপন্স করলো, একটা নতুন ধরনের কেমিক্যাল সে তৈরি করতে থাকলো। ফাইটোঅ্যালেক্সিনের গল্প টল্প থাকছে, এগুলো এমনি ফাইটোটক্সিন থাকে, ফাইটোঅ্যালেক্সিন থাকে, তো ওই যে অনেক কিছু জিনিসপত্রগুলো থাকে, এগুলো সবই কিন্তু সেকেন্ডারি মেটাবোলাইট। অ্যাকচুয়াল কেলভিন সাইকেল, গ্লাইকোলাইসিস, ক্রিবস সাইকেল এইসব জিনিসপত্র দ্বারা তৈরি যেগুলো প্রাইমারিলি গাছের নিডফুল প্রত্যেক দিন খায় দায় বড় হয় যেগুলো দিয়ে, সেগুলো হচ্ছে প্রাইমারি মেটাবোলাইট। আর বাই প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আচ্ছা, এইখান থেকে এই জিনিসটাকে স্ক্রিনশট নিতে পারো তোমরা, এটা এই ওয়েবসাইটটাতে আছে, সামনে যেটা লেখা আছে রিসার্চগেট থেকে পাবলিকেশন থেকে নেওয়া। অলিসিন, অলিয়াম স্যাটিভাম বাল্ব। অলিয়াম স্যাটিভাম কে? রসুন গাছ। আচ্ছা, অলিয়াম সিপা পেঁয়াজ, স্যাটিভাম হচ্ছে রসুন। আচ্ছা, অ্যান্ড্রোগাফিস পেনিকুলেটা কে? অ্যান্ড্রোগাফিস পেনিকুলেটা হচ্ছে কালমেঘ গাছ, অ্যান্ড্রোগ্রাফেলয়েড। আচ্ছা, যেগুলো সাধারণত সেন্ট্রাল এশিয়াটিকা, থানকুনি। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এগুলো সামনে থেকে পরীক্ষায় এগুলো আসছে মাঝে মাঝে। বারবেরিস ভালগারিস, এটা কি কাজে লাগে? বারবেরিস ভালগারিস ইন জেনারেলি আমরা পড়েছি, একে কোথায় পড়েছি, ব্ল্যাক স্টেম রাস্ট অফ হুইটে গম গাছের পাশাপাশি একটা গাছ জন্মায়, যে গাছটা পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসির বিস্তারে অনুসারী হিসাবে কাজ করে, কোলাটারাল হোস্ট হিসাবে কাজ করে ভালগারিস। কিন্তু কথাটা হচ্ছে যে এখান থেকে বারবেরিন তৈরি হয়, এবং এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে একে ইউজ করা হয়, এবং এটা কিডনি স্টোন, প্রোস্টেট গ্ল্যান্ডের স্টোন, কিডনি স্টোন এগুলোকে বাইরে বের করে দিতে পারে, কোলেস্টেরল লেভেল কমিয়ে দিতে পারে। এগুলো আছে পরপর, কাফিন টাফিন এগুলো আছে। ক্যাম্ফর তো একটা হোমিওপ্যাথি দারুণ ওষুধ একটা, এও একটা ইয়ে তৈরি করে, এক্সপেক্টোরেন্ট তৈরি করে, মানে কফ টফ ফাঙ্গাল ইনফেকশনের এগেনস্টে কাজ করে। এগুলো ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এটাও অ্যালঝাইমার ডিজিজের এগেনস্টে কাজ করছে। অসাধারণ, স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এটাও একটা স্ক্রিনশট নেওয়ার জন্য, কিন্তু কথাটা হচ্ছে যেটা একটু বড় করতে পারলে ভালো হতো। দাঁড়াও দেখছি এটা বড় করা যায় কি না, দেখতে পাওয়া তো উচিত। কথাটা হচ্ছে যে ফিনাইল প্রোপানয়েডস, অ্যালকালয়েডস, টার্পিনয়েডস, কুইনোনস অ্যান্ড স্টেরয়েডস, এইগুলোর কিছু উদাহরণ দেওয়া আছে। সাধারণত পরীক্ষায় এরকম একটা দুটো করে উদাহরণ চায়।
কি আছে, অ্যান্থোসায়ানিন, ফিনাইল প্রোপানয়েডসের মধ্যে যেগুলো থাকছে সেটা হচ্ছে কোমারিনস, অ্যান্থোসায়ানিন, ফ্লেভানয়েডস, লাইগেনাস, আইসোফ্লেভানয়েডস, ফেনোনিলনস। আচ্ছা, অ্যালকালয়েডের মধ্যে কি থাকছে, মনে থাকার মতো ইন্ডোলস, পিউরিনস, পাইরিডিনস। আচ্ছা, টার্পিনয়েডের ভিতরে কি থাকছে, ক্যারোটিন থাকছে, মনোটার্পিন থাকছে, ডাইটারপিন, ট্রাইটারপিন, এটা মনে থাকবে নিশ্চয়ই। কুইনন্সের ক্ষেত্রে থাকছে বেঞ্জোকুইনন্স থাকছে, ন্যাপথোকুইনন্স থাকছে, অ্যান্থ্রোকুইনন থাকছে, মাথায় থাকবে, অসুবিধা নেই। স্টেরয়েডসের ভিতরে থাকে কার্ডিয়াক গ্লাইকোসাইডস, এটা কি প্রেগনেনিলন ডেরিভেটিভস। যাই হোক, এগুলো পলিফেনলিক কম্পাউন্ডগুলো থাকছে যেগুলো, এগুলো সেগুলো। নেক্সট যেন কি হচ্ছিল সেটা হচ্ছে ট্যানিনের তো সোর্সের কোনো ব্যাপার নেই। ক্যাসিয়া ফিস্টুলা, মাদুল্লাঠি, চা গাছ তো এমনি আছে আমাদের ট্যানিন। এছাড়া প্রচুর ধরনের টার্মিনালিয়া, চেবুলা, মানে বহেড়া, তারপরে হরিতকি, এগুলোর ভিতরে যত ক্ষার জাতীয় জিনিসপত্রের ভিতরে ওগুলো মোটামুটি ট্যানিন পাওয়া যায়। ট্যানিন অ্যাকচুয়ালি একটা ফেনলিক কম্পাউন্ড। কোশ্চেন হচ্ছে যে এর রেঞ্জটা বড়, 500 থেকে 3000 ডাল্টনের বেশি আণবিক গুরুত্বযুক্ত ফেনলিক কম্পাউন্ড। ট্যানিন ক্ষারীয় স্বাদ, আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত, ট্যানিন চা খেয়ে খেয়ে অভ্যস্ত। প্ল্যান্ট ফেনলিক কম্পাউন্ডসের 8000 ফেনলিক কম্পাউন্ড জানা গেছে এখনো পর্যন্ত। ঠিক আছে, বিরাট ব্যাপার এটা একটা। এইখানে একটা অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারগুলো মনে রাখার উপায় খুব কম। স্ক্রিনশট নিয়ে জাস্ট নামগুলো একটু মনে রাখতে পারো তোমরা, ঠিক আছে। ভালো কিছু দেখছি, হ্যাঁ এটা দেখতে পারো কিভাবে হচ্ছে। গ্লুকোজ পরপর করে জেনারেল সেকেন্ডারি মেটাবোলাইটসের ফরম্যাটটা কি আছে। এই গ্লুকোজটা কিন্তু এই যে প্রাইমারি প্রোডাকশন, এবার টিসিএস সাইকেল টাইকেল এগুলো চলছে, এগুলো প্রাইমারি কাজ ফালি চলছে। এইখান থেকে সাইডে সাইডে যেগুলো এই কালারের আছে, ওইখানে একটা পিঙ্কিশ কালারে আছে যেগুলো তৈরি হচ্ছে, এইগুলো হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস, বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে, কিন্তু রেগুলার বেঁচে থাকার জন্য প্রতিদিনের জন্য দরকার নেই। কিন্তু এইগুলো আছে বলে হয়তো একটা, ধরো হেক্সোজ মনোফসফেট শান্ট চলে ওখানে, দেখো টেট্রাফলেট তৈরি হয়, বিভিন্ন ধরনের হরমোন তৈরি হয়। হঠাৎ করে কোনো হরমোনের প্রয়োজন পড়লো, কোনো ডিফেন্সের কিছু দরকার পড়লো, তখন এইসব পাথওয়েতে রান করে, এইসব পাথওয়েতে রান করে এই জিনিসগুলো তৈরি করে এবং কোনো অ্যাক্টিভ জিনিস তৈরি হয়। একদম বেকার হিসাবে তৈরি করে না, কোনোটা কাজের জন্য তৈরি করে এবং সেটা কাজে লাগে। এক্সেস মেটেরিয়াল বার্ক বা অন্য কোথাও গিয়ে জমা হয় এবং সেটাই এর স্পেশালিটি। আচ্ছা, এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, গুড। চলো, তোমাদের এগুলো আর দরকার নেই খুব একটা। এই যে ওয়েবসাইটের ঠিকানাটা দেওয়া আছে উপরে যেটা দেখা যাচ্ছে না, এই যে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে wizman.ac.il plants, এই যে পরপর আছে, এইটা সার্চ করলে এই বিরাট বড় পিডিএফটা দিয়ে দেবে। বেশিরভাগই তোমাদের ক্লাসের নয়, খুব দারুণ আছে বড়দের জন্য। অল্প একটু তোমাদের লাগবে, ওখান থেকে তোমরা একটু দু একটা উদাহরণ তুলে নিতে পারো। আজকে আর নয়, মোটামুটি ভেষজ উদ্ভিদবিদ্যা থেকে যেগুলো থাকে সেগুলো কম বেশি জানো, যেগুলো একটা অ্যাড করে দিলাম। এই চ্যাপ্টারটা ক্লিয়ার, ঠিক আছে।